ইংরেজ আমলে একটা জিনিস হয়েছিল যে রেড রোডে ইন্ডিয়ানদের যাওয়া নিষিদ্ধ ছিল। এখন সেই ব্রিটিশদের দালাল যারা তারাই রেড রোড আবার বন্ধ করে রেখেছে সাধারণ মানুষের জন্য। তো কোথাও না কোথাও গিয়ে ভারতকে পরাধীনতার দিকে আবার নিয়ে যাওয়া হচ্ছে এই বিজেপি সরকার এবং আরএসএস এর সাহায্যে। স্বাস্থ্যের জন্য ময়দান কেন নয়? ময়দানের মতো গ্রিনারি যেখানে আছে সবুজের মাঝখানে তারা করতে পারতো এবং সেখানে যদি সবাইকে ডাকতো নিশ্চয়ই ভালো হতো। কিন্তু রেড রোডের মতো একটা ইম্পর্টেন্ট রাস্তা বন্ধ করা, এটা আমার তো মনে পড়ে না যে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে বলে। কোনো সরকার কখনো ঘটায়নি। এবং বিজেপি যে মানে অদ্ভুত কিছু সংস্কৃতি আমদানি করছে এই বাংলায়, যেটা কখনোই বাংলার অংশ ছিল না। ওনার যদি আপনি টুইটার দেখেন, সিকিমের বানান ভুল, মিটের বানান ভুল, এ ধরনের অদ্ভুত জিনিসপত্র হচ্ছে। এমন একজনকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে যে বানানই জানে না। তো এর থেকে আমরা কি এক্সপেক্ট করবো? শুধুমাত্র টাকা ভরো প্রকল্প চলছে। দেখুন, প্রথম কথা হলো এই যে নিট এক্সামিনেশন যেটা হচ্ছে, যেটা বারবার প্রশ্নপত্র লিক হচ্ছে, এটা একবার তো হয়নি, এটা অনেকবার হলো। একবার হতে পারে, কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু যদি একই জিনিস বারবার হয় তাহলে সেটা ইচ্ছাকৃতভাবে হচ্ছে। এবং প্রধানমন্ত্রীর এগুলো নিয়ে কখনোই কোনো তৎপরতা আমরা আগেও দেখিনি, এখনও দেখতে পাচ্ছি না। আমরা বারবার বলছি ধর্মেন্দ্র প্রধান ওনার অ্যাকাউন্টেবিলিটি নিয়ে ইমিডিয়েট রিজাইন করা উচিত, কিন্তু উনি দেখতে পাচ্ছি উনি শুধুমাত্র মোদিজিকে বন্দনা করে যাচ্ছেন এবং নিজের সিটটাকে কীভাবে রক্ষা করা যায় সেটার ব্যবস্থা করছেন। এছাড়া ওনার যেটা দায়িত্ব শিক্ষামন্ত্রী হিসেবে, না ওনার যদি আপনি টুইটার দেখেন, সিকিমের বানান ভুল, মিটের বানান ভুল, এ ধরনের অদ্ভুত জিনিসপত্র হচ্ছে। এমন একজনকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে যে বানানই জানে না। তো এর থেকে আমরা কি এক্সপেক্ট করবো? শুধুমাত্র টাকা ভরো প্রকল্প চলছে বিজেপির সরকারের, মানে সবার সাহায্যে। এই রাজ্য সেটা শুরু হয়েছে। এই যে ধরুন ঈদের জন্য নামাজ পড়তে পারবে না, রেড রোডে করা যাবে না, ময়দানে করতে হলো। তো তাহলে একটা রোড আমরা মানলাম যে আচ্ছা ঠিক আছে করা যাবে না, তো এরপর আমরা দেখছি 7 দিন ধরে একটা রোড বন্ধ। কি না ব্যায়াম হবে? কেউ একটা ব্যায়াম করবে? তাদেরকে যখন বলা হচ্ছে তারা বলছে যে স্বাস্থ্যের জন্য করা হচ্ছে, কোনো রকম ধর্মীয়করণ হোক বা স্বাস্থ্যের জন্য হোক। স্বাস্থ্যের জন্য ময়দান কেন নয়? ময়দানের মতো গ্রিনারি যেখানে আছে সেখানে কেন আমরা স্বাস্থ্যের জন্য সবুজের মাঝখানে তারা করতে পারতো এবং সেখানে যদি সবাইকে ডাকতো নিশ্চয়ই ভালো হতো। কিন্তু রেড রোডের মতো একটা ইম্পর্টেন্ট রাস্তা বন্ধ করা, এটা আমার তো মনে পড়ে না যে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে বলে। কোনো সরকার কখনো ঘটায়নি, কিন্তু এটা হচ্ছে। যাত্রীদের তো পড়তেই হচ্ছে সমস্যা। এবং এটা থেকে আমার একটা জিনিস বারবার মনে পড়ছে যে ইংরেজ আমলে একটা জিনিস হয়েছিল যে রেড রোডে ইন্ডিয়ানদের যাওয়া নিষিদ্ধ ছিল। তখন এই আরএসএস এর লোকজন তারা ছিল ব্রিটিশদের দলে। এখন সেই ব্রিটিশদের দালাল যারা তারাই রেড রোড আবার বন্ধ করে রেখেছে সাধারণ মানুষের জন্য। তো কোথাও না কোথাও গিয়ে ভারতকে পরাধীনতার দিকে আবার নিয়ে যাওয়া হচ্ছে এই বিজেপি সরকার এবং আরএসএস এর সাহায্যে। এই যে তৃণমূল কংগ্রেস দলটা তো পুরো একেবারে ভেঙে খান হয়ে গেছে, এবার নতুন পার্টি এসছে এনসিপিআই, কীভাবে দেখছো? প্রথম কথা হলো তৃণমূল কংগ্রেস বলে কোনো দল প্রথমত ছিলই না। তৃণমূল কংগ্রেস বিজেপির বি টিম হয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিল। এটা বারবারই বলা হয়েছে, একটা চোরের দল আর একটা ডাকাতের দল। একটা ডাকাতের দলের চোরদেরকে কিনতে বেশি দিন টাইম লাগে না। এই কথাটা আমি অনেকবার বলেছি, বিভিন্ন প্রেস কনফারেন্সে হোক বা বিভিন্ন আমরা যে প্রোগ্রামগুলো করেছি সেখানে। তো একটা জিনিস খুব লাউড অ্যান্ড ক্লিয়ার যে এরা বিজেপির হয়েই কাজ করছিল এবং আগামী দিনেও বিজেপির হয়েই কাজ করবে। এই যে যারা এখন যে বিরোধী শূন্য একটা আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভাটা বিরোধী শূন্য হয়ে গেছে, একটা বিজেপি এ টিম, একটা বিজেপি বি টিম। তো এটা খুব অস্বাভাবিক কিছু তো নয়। বিজেপি তো তাদেরকে তুলেছিল, বিজেপির বা আরএসএস তাকে বলতো দুর্গা। তো তাকে তুলেছিল তার দল ভাঙার ক্ষেত্রে, মানে কংগ্রেসকে ভাঙার ক্ষেত্রে, কংগ্রেসের থেকে আলাদা দল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সাহায্য করেছিল সেটা বিজেপি করেছিল। তো আজকে সেটাই তারা আবার পুনরায় ফিরিয়ে নিয়েছে। এতে তো অবাক হওয়ার মতো কিছু ব্যাপার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যাকে তারা বস বলে রাখতো, সেই বসের পাশেই এখন তো আর বেশি জন নেই, লোক চলে যাচ্ছে। ব্যাপারটা হলো বস রাজনীতি বা কর্পোরেট রাজনীতি কখনো চলে না। আমি যদি কাউকে সম্মান না করি, আমি যদি কাউকে শ্রদ্ধা না করি, তাহলে কখনোই আমার পক্ষে সেই রাজনীতি, মানে তার আন্ডারে আমি হয়তো কিছুদিন তার ভয় ভীতি কাজ করতে পারে, অর্থ কাজ করতে পারে, কিন্তু তারপর কাজ করে না। আজকে আমরা প্রত্যেকে রাহুলজির সৈনিক। আমরা কেউ তাকে বস বলি না, কেউ তাকে ভাইয়া বলে, কেউ তাকে দাদা বলে, কেউ তাকে নিজের টিচার মানে। তো এইরকম একটা সম্পর্ক, এই সম্পর্ক যতদিন না তৈরি হবে ততদিন অবধি কোনো নেতাকে আমরা নেতা হিসেবে মানতে পারব। নেতা তখন হয় যখন তার ভালোবাসার ডাকে সবাই সাড়া দেয়। ভয় ভীতির ডাকে যারা সাড়া দিয়ে আসে সে কোনোদিন নেতা নয়। কংগ্রেসের একাধিক কর্মী যারা রয়েছেন, শুরু করে সব্যসাচী থেকে শুরু করে স্বরূপ বিশ্বাস, তারা এখন ডিম খাচ্ছেন। তারা কি ভেবেছিলেন যে 26-এ বিধানসভা নির্বাচনের পরই ডিম খাবেন?
দেখুন, প্রথম কথা হলো আমি ডিম রাজনীতির পক্ষে নয়, কারণ কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না, আইনের পথে চলে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। জনরোষ জন আক্রোশ। জন আক্রোশ হলে আলাদা বিষয়, কিন্তু জন আক্রোশকে কেউ মানে নিজের মতো করে পলিটিক্যাল এজেন্ডা হিসেবে ইউজ করছে কিনা সেটা আগে দেখতে হবে। আমরা দেখলাম গতকাল দেখলাম যে তৃণমূল বিজেপির মধ্যে হাতাহাতি হয়েছে এয়ারপোর্টে ডিম ছোঁড়াছুড়ি, তার মানে ওখানে দুটো দলের লোকজন ছিল, তার মানে বিজেপির লোকজন টার্গেট করে এটা করেছে। এবং বিজেপি যে মানে অদ্ভুত কিছু সংস্কৃতি আমদানি করছে এই বাংলায়, যেটা কখনোই বাংলার অংশ ছিল না, সেটা যদি চলতে থাকে কেউ সারা জীবন সরকারে থাকে না। কে বলতে পারে আগামী দিনে অন্য কোনো দল সেটাকে আবার ইউজ করবে না জনরোষ বলে? তো এক্স্যাক্টলি যেটা আজকে তৃণমূলের ক্ষেত্রে হয়েছে সেটাই তো কালকে বিজেপির ক্ষেত্রে হতে পারে। তো এই ধরনের কোনো কিছু না করে কেউ যদি দোষী হয় তাকে অ্যারেস্ট করা হোক, শাস্তি দেওয়া হোক, এবং কোনো রকম তাতে কোনো অসুবিধেও হয় না। কিন্তু কাউকে ডিম ছোড়া হচ্ছে, কাউকে ইঁট ছোড়া হচ্ছে, কাউকে মারা হচ্ছে, এটা আমি বাংলার রাজনীতি বা কোনো একটা সুস্থ রাজনীতির অংশ হিসেবে মনে করি না। সংবিধান আছে, দেশের সংবিধানের রাস্তায় চলে, আইনের পথে চলে শাস্তি দেওয়াটাকেই আমি বিশ্বাস করি।